খবর শুনছেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। আজ 13 তারিখ শুক্রবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। বাংলা কখনো মাথা নত করবে না, এক দেশ এক নির্বাচন নিয়ে ফের হুঙ্কার মমতার। পঞ্চায়েত সমিতিতে ঘর দখল, প্রতিবাদে খোলা আকাশের নিচেই চেয়ার টেবিল নিয়ে বসে পড়লেন আরাবুল। পিএইচই জল প্রকল্পেও নিয়োগ দুর্নীতির অভিযোগ, পার্টি অফিসে তালা দিলেন টিএমসি কর্মীরা। ফারাক্কায় নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত 2। শুভেন্দুরগড়ে 42টার মধ্যে 39টা আসনেই প্রার্থী দিতে পারল না বিজেপি, নিঃসন্দেহে জয়ের পথে টিএমসি। হোটেলে ডেকে ধর্ষণ খুনের চেষ্টা, প্রেমিকার অভিযোগের পরই বেপাত্তা মুর্শিদাবাদ মেডিকেলের ডাক্তার। হিন্দু ধর্ম ত্যাগ করে জোর করে ইসলাম ধর্ম গ্রহণ করাচ্ছে। চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা, জলপাইগুড়িতে ধৃত প্রাক্তন টিএমসিপি নেতা। হাওড়া নয়াদিল্লি লাইনে মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা, আলাদা হলো একাধিক বগি, দুভাগে ভেঙে গেল ট্রেন। বাংলা আবাস যোজনার টাকা দেওয়া নিয়ে বড় সিদ্ধান্ত নবান্নের। প্রিয় দর্শক, আজকের খবরগুলি অনেক গুরুত্বপূর্ণ। আজকের গুরুত্বপূর্ণ খবরগুলি সম্পূর্ণ শুনবেন। আসছে বিস্তারিত খবরে। আরও একবার এক দেশ এক নির্বাচন নিয়ে বিরোধিতার সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচনে সায় দেয়, আর তারপরই এক্স হ্যান্ডেলে ক্ষোভ উগরে দেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, বিরোধী দলের নেতা এবং বিশেষজ্ঞদের আপত্তি উড়িয়ে স্বৈরাচারী পদক্ষেপ কেন্দ্রীয় মন্ত্রিসভার। এক দেশ এক নির্বাচন শুধু অসাংবিধানিক নয়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী। বিবেচিত সংস্কার নয়, এটি স্বৈরাচারী পদক্ষেপ। এই পদক্ষেপ সাংবিধানিক কাঠামোর পরিপন্থী। আমাদের সাংসদরা এক দেশ এক নির্বাচনে জোরালো প্রতিবাদ করেছেন। বাংলার কখনো একনায়কতন্ত্রের সিদ্ধান্তের কাছে মাথা নত করবে না। এটি ভারতের গণতন্ত্রকে স্বৈরতন্ত্র থেকে রক্ষা করার লড়াই। প্রথম থেকেই এক দেশ এক নির্বাচনের বিরোধিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে গঠিত কমিটির কাছে চিঠিও লিখেছিলেন তিনি। বৃহস্পতিবার মোদির মন্ত্রিসভা এক দেশ এক নির্বাচনে সায় দেওয়ার পর আরও একবার সুর চড়ান মুখ্যমন্ত্রী। শুধু তৃণমূলই নয়, সিপিএম এবং কংগ্রেসও এক দেশ এক নির্বাচনের বিরোধিতায় স্বরূপ, যদিও বিজেপি বিরোধীদের আপত্তিতে আমল দিতে নারাজ। একেবারে যেন অবাক কাণ্ড। পঞ্চায়েত সমিতিতে নিজের ঘর ফিরে না পেয়ে খোলা আকাশের নিচে চেয়ার টেবিল নিয়ে বসলেন ভাঙড় 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল ইসলাম। ওই জায়গায় বসেই তিনি সাধারণ মানুষকে পরিষেবা দেবেন বলে জানান। আরাবুলের দাবি, তিনি একটানা 12 বছর যে ঘরে বসে পঞ্চায়েত সমিতি চালিয়েছেন, সেই ঘরটা দখল করে নিয়েছেন দলের এক কর্মাধ্যক্ষ। তাতেই ক্ষুব্ধ তিনি। ঘর ফিরে পেতেই ইতিমধ্যেই হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। অবশেষে প্রতিবাদে খোলা আকাশের নিচে বসেই পরিষেবা দেওয়ার ভাবনা। আরাবুলের ঘর দখল করার অভিযোগ উঠেছে বন ও ভূমির কর্মাধ্যক্ষ খৈরুল ইসলামের বিরুদ্ধে, যদিও তিনি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। খুঁজে পাচ্ছেন না নিজের কোনো দোষ। পাল্টা আরাবুলের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সাফ বলেন, ঘর তো কারোর পৈতৃক নয়, আমি রেজলিউশন করে এই ঘর পেয়েছি। উনি তো এতদিন তোলাবাজ হিসাবে পরিচিত ছিলেন, এখন জানলাম উনি অনেক বড় নাটকবাজ। পাল্টা আরাবুল বলেন, সকলেই জানে কেন ঘর পাচ্ছি না। আমি বিডিওর ঘরে 2 দিন বসেছি, কিন্তু বিডিও সাহেবের কাজ করতে অসুবিধা হচ্ছে, আমারও অসুবিধা হচ্ছে। সাধারণ মানুষ আসছে তো অনেকেই, সে কারণে আমি বাইরে বসেছি। এখন আমি আগে যখন পঞ্চায়েত সমিতিতে ছিলাম তখন সবার নামে নামে ঘর দিয়েছি, কিন্তু উনি তো এখন দলের শাহেনশাহ, তাই আমি আইনি পদক্ষেপ করেছি। এখন দেখা যাক। পিএইচ জল প্রকল্পে নিয়োগকে কেন্দ্র করে দলের প্রধান, ব্লক সভাপতি, পঞ্চায়েত সমিতির সভাপতির স্বজন পোষণের অভিযোগ উঠল। শেষে তৃণমূল পার্টি অফিসের তালা দিলে দলের কর্মীরাই। এখানেই কি শেষ? তৃণমূলের বুথ সভাপতি আবার বললেন, দল করা অপরাধ হয়ে গিয়েছে। তারপর পার্টি অফিসে ঝুলিয়ে দিলেন তালা। গোঘাটের নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের কুলিয়ার ঘটনা। জল প্রকল্পে প্রধানের ছেলে ও তার সহকর্মীর নিয়োগ হয়েছে শুনে গ্রামের মহিলা কর্মীরাও সকাল থেকেই পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখান। গ্রামবাসীদের দাবি, তাদের কুলিয়া গ্রামের যে কোনো একজনের নিয়োগ হলে গ্রাম থেকে অন্তত একজন কাজ পেতেন, কিন্তু সেটা হয়নি। নকুন্ডা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছেলে সহ তার গ্রামের 3 জনের চাকরি হয়েছে। স্বজন পোষণে ক্ষুব্ধ স্থানীয় পঞ্চায়েত সদস্য শিবপ্রসাদ রায় ও গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির শিশু ও নারীর কর্মাধ্যক্ষ শ্যামলী ঘোষ।
তিনি বলেন, এই রকম ঘটনা যদি ঘটে থাকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যদিও অভিযুক্ত প্রধান বাবলু সাঁতরা অভিযোগ অস্বীকার করে বিষয়টি উড়িয়ে দিয়েছেন। অন্যদিকে নকুণ্ডার তৃণমূল অঞ্চল সভাপতি শশাঙ্ক ধর বলেন, বিষয়টি ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো রকমের দায় এড়ানোর চেষ্টা করছেন। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথে থাকুন। ধন্যবাদ। জয়নগরের পর এবার ফরাক্কা। মুর্শিদাবাদের ফরাক্কায় নাবালিকাকে খুন ও ধর্ষণ কাণ্ডে দোষী সাব্যস্ত 2 অভিযুক্ত। আগামীকাল অর্থাৎ শুক্রবার হবে সাজা ঘোষণা। বৃহস্পতিবার জঙ্গিপুর আদালতে দোষী সাব্যস্ত হয় 2 আসামি। গত 13ই অক্টোবর ফরাক্কায় ঘটে নৃশংস ঘটনা। বালিকাকে ধর্ষণ, খুন ও অপহরণের ঘটনায় একাধিক ধারায় মামলা রুজু হয়। ঘটনার 59 দিনের মাথায় বিচারে দোষী সাব্যস্ত 2 আসামি দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদার। মধ্যবয়স্ক এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার হয় শিশু কন্যার বস্তাবন্দি দেহ। অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু হয়। পরে নিহত নাবালিকার পরিবারের ধর্ষণের অভিযোগের ভিত্তিতে মামলায় পক্সো ধারা যুক্ত করে পুলিশ। নিহত নাবালিকার মা অভিযোগ করে যে তাঁদের নাবালিকা কন্যাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। নির্যাতিতা নাবালিকার মা অভিযোগ করেন, লোক দেখিয়ে তার 12 বছরের নাবালিকা মেয়েকে বাড়িতে ডেকে নিয়ে যায় অভিযুক্ত। তারপর তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর খুন করে দেহ লোপাটের উদ্দেশ্যে বস্তাবন্দি করে। উল্লেখ্য, জয়নগরে নাবালিকাকে ধর্ষণ খুনের মামলায় 63 দিনের মাথায় রায়দান করে নিম্ন আদালত। সেখানেও অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে বারুইপুর আদালত। ফাঁসির সাজা শোনায় আদালত। অধিকারীগড়ে একটি সমবায় নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিততে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল। মোট 42টি আসনের মধ্যে মাত্র 3টিতেই আসনে প্রার্থী দিতে পেরেছিল বিজেপি। মহিষাদলের কালিকাকুঞ্জ বক্সিচক সমবায় সমিতির নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ছিল বুধবার। দিনের শেষে দেখা যায় 39টি আসনে প্রার্থী দিতে পারেনি বিজেপি। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল বিধানসভার লক্ষ্য 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালিকাকুঞ্জ বক্সিচক সমবায় সমিতি আগেও তৃণমূলের দখলে ছিল। চলতি বছরে এই সমবায় সমিতির পরিচালক মণ্ডলের মেয়াদ শেষ হয়। ফলে ডিসেম্বরের 24শে ডিসেম্বর নির্বাচন ঘোষণা হয়, যার জন্য বুধবার ছিল মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। যেখানে দেখা গেল 42টি আসনের মধ্যে মাত্র 3টি আসনে প্রার্থী দিয়েছে বিজেপি, আর 42টি আসনে প্রার্থী দেয় তৃণমূল। শুক্রবার রয়েছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এখন দেখার বিষয় বাকি 3টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হয় কিনা। তৃণমূলের মহিষাদল ব্লকের সভাপতি সুদর্শন মাইতি বলেন, এর থেকে প্রমাণ হলো বিজেপি তার পায়ের তলার মাটি হারিয়েছে। মানুষের থেকেও প্রত্যাখ্যিত হয়েছে বিজেপি। জেলায় একের পর এক সমবায় তৃণমূল যেভাবে জয়ের মুখ দেখেছে, তাতে মানুষ বিজেপির পাশে নেই তা প্রমাণ হয়ে যাচ্ছে। তৃণমূল সাংগঠনিক জেলা বিজেপি সহ সভাপতি বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা এখন কাঁথি কোঅপারেটিভ ব্যাংকের নির্বাচন ও সদস্যপত্র গ্রহণ নিয়ে ব্যস্ত। আমরা কিছুদিন আগেই লক্ষা 2 ব্লকের চাঁপা কৃষি সমবায় নির্বাচনে জয়লাভ করেছি। আমরা এই ভোটটা নিয়ে মাথা ঘামাচ্ছি না। চিকিৎসকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রথমে হোটেলে ডেকে বেহুঁশ করে ধর্ষণ করেন প্রেমিকাকে, পরে মুখ বন্ধ রাখার জন্য হুমকি দিয়ে খুনের চেষ্টাও করেন বলে অভিযোগ করেছেন তরুণী। পুলিশে অভিযোগ দায়ের হতে বেপাত্তা মুর্শিদাবাদ মেডিকেল কলেজের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। তার খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র রেসিডেন্ট চিকিৎসক। বাড়ি বেলঘরিয়া এলাকায় হলেও তিনি চাকরি সূত্রে বহরমপুর শহরে থাকেন। জানা গেছে 8ই অক্টোবর বহরমপুরে নামি হোটেলে ডেকে পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাইয়ে কলকাতার এক যুবতীকে ধর্ষণ ও খুনের চেষ্টার অভিযোগ উঠেছে ওই চিকিৎসকের বিরুদ্ধে। সোমবার রাতে বহরমপুর থানায় অভিযোগ দায়ের করেন ওই যুবতী। জেলা পুলিশের এক আধিকারিক বলেন, আমরা যে অভিযোগ পেয়েছি তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগকারিনী তার অভিযোগে যে হোটেলের কথা উল্লেখ করেছেন সেখানকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করার চেষ্টা চলছে। ওই চিকিৎসকের বিরুদ্ধে আমরা খোঁজ খবর শুরু করেছি। তার বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতায় 64, 123, 115 এর 2, 109 এর 1, 303/2 ও 351 এর 2 ধারায় মামলা রুজু হয়েছে। মেডিকেল কলেজে উনি ডিউটিতে আসছেন না বলেই জানা গিয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বিভিন্ন জায়গায় তল্লাশি চলছে।
কেউ বলছেন জোর করে ধর্ম পরিবর্তন করা হয়েছে, কেউ আবার বলছেন হিন্দু ধর্ম ত্যাগ করতে বাধ্য করা হয়েছে। বাংলাদেশ থেকে পেট্রাপোল সীমান্তে আসা একাধিক ব্যক্তি এই হেন অভিযোগ করলেন। অর্থাৎ সংখ্যালঘু হিন্দুদের উপর যখন অত্যাচারের অভিযোগ উঠছে, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে কট্টরপন্থীরা, তখন ধর্মান্তরের এই ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বইছে সর্বত্র। বাংলাদেশের যশোরে বাড়ি কণিকা বিশ্বাস নামে এক মহিলার। কোনো কারণের জন্য এই রাজ্যে এসেছিলেন তিনি। TV9 বাংলার প্রতিনিধি কথা বলেন তার সঙ্গে। সেই সময় কণিকা বলেন, শুনছি অনেক জায়গায় জোর করে ধর্ম পরিবর্তন করাচ্ছে, কেউ যেতে না চাইলেও চাপে পড়ে যেতে হচ্ছে। অনেকেই হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করছে, ওরা মুখে কেউ কিছু বলছে না, ওরা বলছে স্ব ইচ্ছায় যাচ্ছি। শান্তি বাগচি নামে আরও এক মহিলা বলেন, ঘর ভেঙে দিচ্ছে, বলছে ধর্ম বদলে নাও, তোমাদের ধর্ম ছেড়ে মুসলমান ধর্ম গ্রহণ করো। আমি শুনেছি এগুলো বলছে, তবে নিজের চোখে দেখিনি। অত্যাচার চলছে, তবে কি শুধু সাধারণ মানুষ? নিগ্রহ করা হয়েছে হিন্দু আইনজীবী রবীন্দ্র ঘোষকে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণর হয়ে সওয়াল করতে চাওয়া এক আইনজীবীকে হেনস্থা করা হয়েছে বিচারকের সামনেই। বৃদ্ধ আইনজীবীকে ধাক্কা দেন একাংশ আইনজীবী। এরপর আবার সেখানে উঠল ধর্ম পরিবর্তনের অভিযোগ। চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণা, গ্রেপ্তার জলপাইগুড়িতে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের প্রাক্তন চিফ কোঅর্ডিনেটর প্রীতম ঘোষ। তার বিরুদ্ধে 10 লক্ষ টাকারও বেশি প্রতারণার অভিযোগ রয়েছে। বুধবার রাতে জলপাইগুড়ি থেকে প্রীতমকে গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। গতকাল তাকে জলপাইগুড়ি আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে ধৃতকে হেফাজতে চাইছে পুলিশ। অভিযোগ, সরকারের বিভিন্ন দপ্তরে চাকরি দেওয়ার নাম করে প্রীতম ঘোষ টাকা তুলেছেন। জলপাইগুড়ি, কোচবিহার সহ বিভিন্ন জেলার যুবকদের কাছ থেকে টাকা তোলা হয়। দফায় দফায় লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ সামনে এসেছে। শহর লাগোয়া 73 মোড়ের বাসিন্দা প্রীতম প্রশাসনের আধিকারিকদেরও সই জাল করেছেন বলে অভিযোগ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, 2021 সালে প্রীতম তৃণমূল ছাত্র পরিষদের ইঞ্জিনিয়ারিং সেলের চিফ কোঅর্ডিনেটর পদে দায়িত্ব পান। দলের একাধিক নেতাদের সঙ্গে তিনি ছবি তুলতেন বিভিন্ন সময়। নিজেকে প্রভাবশালী বলেও অন্যদের কাছে প্রচার করতেন তিনি। সেই বছর থেকেই তার বিরুদ্ধে টাকা তোলার অভিযোগ আসতে থাকে। টাকার বিনিময়ে সরকারি অফিসে চাকরি হবে সেই কথা বলে বিভিন্ন লোকেদের থেকে 1 লক্ষ 1.5 লক্ষ করে টাকা তুলেছিলেন তিনি। একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। এই বছর লোকসভা নির্বাচনের সময় এই ইস্যু সামনে আসে। তৃণমূল নেতৃত্বের দাবি, লোকসভা নির্বাচনের পরে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। গতকাল চাকরি না পাওয়া যুবকরা তাকে শহরের রাস্তায় ধরে পেলেন। টাকা না পেয়ে দীর্ঘ সময় আটকে রাখা হয়। পরে তাকে পুলিশ গ্রেপ্তার করে। এই ঘটনায় সাময়িক অস্বস্তিতে রয়েছেন স্থানীয় নেতৃত্ব। বিজেপির জলপাইগুড়ি জেলা সম্পাদক শ্যাম প্রসাদের দাবি, ধৃত ব্যক্তি এজেন্ট মাত্র, এর পিছনে বড় মাথার হাত রয়েছে। বৃহস্পতিবার হাওড়া নয়াদিল্লি রেললাইনের কিউল জাসিডিহ রেলপথে বড় ট্রেন দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এই রেল সেকশনের আপ রেল লাইনে একটি পণ্যবাহী ট্রেনের 2টি ওয়াগন লাইনচ্যুত হয়ে ট্রেনটি 2 ভাগে বিভক্ত হয়ে যায়। এই কারণে কিউল জাসিডিহ রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল 4টে নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, হাওড়া নয়াদিল্লি রেল লাইনের কিউল জাসিডিহ রেল সেকশনের ইউপি রেল লাইনে একটি মালগাড়ির বগি লাইনচ্যুত হয় এবং ট্রেনের বেশ কয়েকটি বগি একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ঘটনাটি ঘটেছে কিউল জাসিডিহ রেলওয়ে সেকশনে অবস্থিত ঝাঝা রেলওয়ে স্টেশনের কাছে দুধজোর সেতুর কাছে। এরপর ইউপি রেলপথে ট্রেন চলাচল ব্যাহত হয়। বৃহস্পতিবার ঝাঝার উপর দিয়ে যাচ্ছিল মালগাড়িটি। দুধজোর ব্রিজের কাছে রেলওয়ে ইয়ার্ডের কাছে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হয় এবং পণ্যবাহী ট্রেনের 2টি ওয়াগন ও একটি ট্রলি লাইনচ্যুত হয়। এই সময় পণ্যবাহী ট্রেনের বাকি বগিগুলো আলাদা হয়ে যায় এবং পণ্যবাহী ট্রেনের পিছনের কয়েকটি বগি ফেলেই ট্রেনটি এগিয়ে যায়। লাইনচ্যুত হওয়ার নিয়ন্ত্রণের বাইরে চলে যায় মালগাড়িটি। তবে সৌভাগ্যের বিষয়ে এই সময় কোনো বড় দুর্ঘটনা ঘটেনি। মালগাড়িটি লাইনচ্যুত হওয়ার পর এই রুটে সব ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে বিষয়টি খতিয়ে দেখছেন এবং আপ রেল লাইনে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। ঝাঝা জাসিডিহের মধ্যে পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার পর অনেক ট্রেন বিভিন্ন রেল স্টেশনে দাঁড়িয়ে যায়। পণ্যবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার কারণে আপ বন্দে ভারত সুপারফাস্ট ট্রেনটি নারগঞ্জ স্টেশনে থামিয়ে দেওয়া হয়। টাটানগর থেকে আরাগামী টাটা আর এক্সপ্রেস ঘোরপাড়ান স্টেশনে থামিয়ে দেওয়া হয়। জাসিডিহ রেল স্টেশনে থামানো হয়েছে এর্নাকুলাম এক্সপ্রেস।
ট্যাবের টাকা নিয়ে দুর্নীতির পরে বাংলার আবাস যোজনার টাকা নিয়ে দুর্নীতি রুখতে নতুন পদক্ষেপ রাজ্য সরকারের। আবাস যোজনায় এক উপভোক্তার টাকা যাতে অন্যের অ্যাকাউন্টে না ঢুকে যায় তা রুখতে এবার উপভোক্তা পিছু অভিন্ন আইডি দেখবে রাজ্য সরকার, যার ভিত্তিতে তার সঠিক পরিচয় বেরিয়ে আসবে। মূলত শিবির করে করে এই অ্যাকাউন্টের যাচাই হবে। মোবাইলের সঙ্গে যাদের আধার যুক্ত নয় তাদের বায়োমেট্রিক নেওয়া হবে। পাসবইয়ের জেরক্স ও ক্যান্সেল চেক দিতে হবে। ইতিমধ্যেই অর্থ দফতর সব দফতরকে রিজার্ভ ব্যাংকের ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে ভ্যালিডেশন করাতে হবে বলে নবান্ন সূত্রে খবর। প্রসঙ্গত, ডিসেম্বরের 15 তারিখ থেকেই বাংলার আবাস যোজনার টাকা দেওয়া শুরু করার কথা। তার আগে আবাসের টাকার দুর্নীতি রুখতে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিশেষ ক্যাম্প করে দফায় দফায় আবেদনকারী উপভোক্তাদের পরিচয় সহ নথি যাচাই করতে শুরু করেছে প্রশাসন। পরে ক্যাম্প থেকে সবুজ সংকেত মিললে তবে উপভোক্তার অ্যাকাউন্টে ঢুকবে টাকা। এই পুরো প্রক্রিয়াটির জন্য বিশেষ পোর্টাল খোলা হচ্ছে। কি কি নিয়ম মানতে হবে তার তালিকা বিডিও অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেই তালিকা এমনকি ক্যাম্পে উপভোক্তার নাম, পরিচয়, ব্যাংকের তথ্য যাচাই করা হবে আধারের সংযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, আধারের সঙ্গে যুক্ত মোবাইলে ওটিপি গেলে তারপরেই চূড়ান্ত হবে উপভোক্তার নামের তালিকা। এতক্ষণ খবর শুনছিলেন দুর্গাপুর সংবাদ চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।